আচ্ছা দেখো, আজকে আমরা তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কলয়েড দ্রবণ। হ্যাঁ, কলয়েড দ্রবণ দেখো খুব সুন্দর, ইন্টারেস্টিং। কলয়েড দ্রবণটা বুঝলেই করতে পারবে। কলয়েড দ্রবণ কি জিনিস? আমরা আগের দিন দ্রবণই পড়লাম, কিন্তু আগের দিন যে দ্রবণটা আমরা পড়েছিলাম, আগের দিন আমরা দ্রবণই পড়লাম, মনে করে দেখো কি পড়লাম? দ্রবণই পড়লাম। তাহলে দ্রবণে যেটা পড়েছিলাম সেই দ্রবণটা পড়েছিলাম আমরা ট্রু সলিউশন, মানে প্রকৃত দ্রবণ। মানে সেটা পড়েছিলাম আমরা হোমোজেনিয়াস মিক্সচার পড়েছিলাম। হোমোজেনিয়াস মিক্সচার, হোমোজেনিয়াস মিক্সচার মানে কি? যে মিক্সচারের মধ্যে কোনো ডিফারেন্স নাই। যেমন ধরো চকের গুঁড়োকে জলে মিশিয়ে দিলে সেটা ভালো করে মিশবে না, তাহলে সেটা হোমোজেনিয়াস মিক্সচার নয়। কিন্তু লেবুকে জলের সঙ্গে, লেবুর জল আর আমাদের এমনি জল, মানে লেবুর রস আর জল মিশে দিলে পুরো মিশে যাবে, তাহলে সেটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার। যে মিক্সচারের নিজেদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, মানে নিজেদের মধ্যে কোনো আলাদা করে দশা পাওয়া যায় না, একে অপরের সঙ্গে ওতপ্রোত হয়ে মিশে যায়, সেটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার। সেটা আমরা আগের দিন পড়েছি, যেটা আমরা পড়েছি দ্রবণ চ্যাপ্টারে, যেটা আইডিয়াল সলিউশন বললাম, যে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ। এবার সেটা আমরা পড়েছিলাম হোমোজেনিয়াস মিক্সচার হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ, ঠিক আছে, হয়ে গেল। এবার আজকে আমরা একটু পড়বো অন্যরকম, সেটা হচ্ছে কলয়েড দ্রবণ, যেটা হচ্ছে প্রকৃত দ্রবণ নয়, তাদের মধ্যে দশা থাকবে এদের মধ্যে। এটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার নয়, হোমোজেনিয়াস মিক্সচার নয়, মানে তারা ওতপ্রোত হয়ে মিশবে না, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে ওতপ্রোত হয়ে মিশবে না। তাহলে সেইটাই পড়বো আমরা হচ্ছে কলয়েড দ্রবণ। অ্যাকচুয়ালি দ্রবণকে আমি যদি বলি, দ্রবণকে তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো বলে দিচ্ছি, দ্রবণকে অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড দ্রবণ, একটা হচ্ছে ভাসমান অবস্থা। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড দ্রবণ, একটা হচ্ছে ভাসমান অবস্থা। প্রকৃত দ্রবণ কোনটা? যে দ্রবণের দশাগুলো আলাদা হয় না, প্রত্যেকটা দ্রাব এবং দ্রাবক ওতপ্রোত হয়ে মিশে, ঠিক আছে। যেমন হচ্ছে যেখানে দ্রাব এবং দ্রাবকটাকে হচ্ছে কি হচ্ছে, মানে হ্যাঁ পুরোপুরি মিশে, মানে এটাকে বলা হচ্ছে হোমোজেনিয়াস, পুরোপুরি মিশে, পুরো মিশে যায়, পুরোপুরি মিশে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না, এবং দুজনের দশায় এক দশায় পরিণত হয়ে যায়, ঠিক আছে। তুমি ধরো আমি কথাই বললাম যে তুমি জলের সঙ্গে যখন চিনি মিশিয়ে দাও, তখন চিনির মধ্যে কোনো অস্তিত্ব খুঁজে পাও? জলটাই দেখা যায়, তার মানে জলের দশা চিনির সঙ্গে একদম ভেতরে মিশে গেছে, তাহলে এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। কিন্তু যখন আমি বললাম, তুমি যদি দেখো ভাতের ফ্যানে জল আছে আর ভাতের কণাও আছে, দেখো জলটাকেও দেখতে পায়, মানে তার অস্তিত্ব তো বুঝতে পারে, আর ভাতের ফ্যানের যে ভাতের কণাগুলোর অস্তিত্বও বোঝা যায়, তাহলে সেখানে তারা কি পুরোপুরি ভিতরে ঢুকে মিশতে পেরেছে? সেটা হচ্ছে কলয়েড দ্রবণ। কিন্তু তারা আবার থিতিও পড়ছে না। তুমি ভাতের ফ্যানকে রেখে দিবে, ধরো বা দুধকে রেখে দিবে, এক গ্লাস দুধকে, তার দুধের কণাগুলো কি জল থেকে আলাদা হয়ে থিতিয়ে পড়ে কখনো? যদি দই না হয় থিতিয়ে পড়ে কি? পড়ে না। তাহলে সেটা হচ্ছে কলয়েড দ্রবণ। থিতিয়ে পড়বে না, কিন্তু তুমি দুজনের অস্তিত্বই বুঝতে পারবে, সেটা হচ্ছে কলয়েড দ্রবণ। ভাসমান অবস্থা, দুজনের অস্তিত্ব বুঝতে পারবে কিন্তু থিতিয়ে পড়বে। যেমন কাদা জল, জলের সঙ্গে আমি একটু কাদা দিয়ে গুলে দিলাম, দেখলাম যে কাদাও আছে জলও আছে, কিছুক্ষণ পর সে আবার কাদাটা নিচে পড়ে গেল, তাহলে এটা হচ্ছে ভাসমান অবস্থা, এটাকে সাসপেনশন বলা হয়, সাসপেনশন অবস্থা। আর কলয়েড দ্রবণ তাহলে কি বললাম? কলয়েড দ্রবণ হচ্ছে যেখানে দুটো কোনো অস্তিত্ব বুঝতে পারবে, তারা কখনো প্রেসিপিটেট পড়বে না, এটা হচ্ছে পিপিটি পড়ে না, পিপিটি হয় না, প্রেসিপিটেট পড়ে না, এটা হচ্ছে প্রেসিপিটেট পড়ে যায়, পিপিটি পড়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে এটাও কখনো পিপিটি পড়ে না, কিন্তু এদের অস্তিত্ব বোঝা যায় না, একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিশে যায়। তাহলে আগে আমরা প্রকৃত দ্রবণ নিয়ে পড়ে ফেলেছি, আগের চ্যাপ্টারে প্রকৃত দ্রবণের সমস্ত প্রপার্টি আমরা দেখে নিয়েছি, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, ঠিক আছে, তারপর কোলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে, দ্রবণের সমস্ত ধর্মগুলো আমরা আগের অংশে পড়ে দিয়েছি। কিন্তু এখানে আমরা পড়বো তাহলে কলয়েড দ্রবণ, তাহলে সেকেন্ড পার্টটাতে আমরা যাচ্ছি। এটা কিন্তু এটা যেহেতু তৃতীয় পড়ে যায়, এটা নিজস্ব কোনো ইয়ে নেই, ওটা পড়ার বিষয় আমাদের মধ্যে থাকবে না। তাহলে আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়বো, এটা হচ্ছে কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণে অনেক প্রয়োগ আছে, খুব ইন্টারেস্টিং, আমি বুঝতে পারলে খুব ভালো লাগবে। কলয়েড দ্রবণ দেখো, ঠিক আছে, তাহলে কলয়েড দ্রবণ নিয়ে আলোচনা করছি। এইবার দেখো, এই তিনটা যখন পার্থক্য আমি বলে দিলাম, এদের মধ্যে পার্টিকুলার পার্থক্য আছে, কণার পার্থক্য আছে, যারা কণার ব্যাসের উপর নির্ভর করে ওদেরকে পৃথক করা হয়, ঠিক আছে। যদি প্রকৃত দ্রবণের কণাগুলির ব্যাস লেস দেন 10 টু দি পাওয়ার
7 সেন্টিমিটার হয়, লেস দেন 10⁻7 সেন্টিমিটার। বুঝতে পারলে? মানে এদের কোণা ব্যাস 10⁻7 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার থেকে কম হয়। এদের কোণাগুলোর ব্যাস 10⁻5 থেকে 10⁻7 সেন্টিমিটার মধ্যে থাকে। কোলয়েডে কত থাকে? 10⁻7 থেকে 10⁻5 এর মধ্যে থাকে। আর ভাসমান অবস্থার মধ্যে কি থাকে না গ্রেটার দেন 10⁻7 হয়। তাহলে ওরা থিতিয়ে পড়ে যায়। তাহলে কোণার ব্যাসের উপর নির্ভর করেও কিন্তু আমি তিনটে দ্রবণকে আলাদা করতে পারছি। যাদের কোণাগুলির ব্যাস 10⁻5 থেকে -7 এর মধ্যেই থাকবে তারা হচ্ছে কলয়েড। যাদের 10⁻7 থেকে কম হবে তারা ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে, মানে আলাদা করা যাবে না। আর যাদের 10⁻7 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যাবে তারা আবার সঙ্গে সঙ্গে আলাদাও হয়ে যাবে। বুঝে গেছে? থিতিও পড়বে। তাহলে এই তিনটে দ্রবণের কণাগুলির ব্যাসের উপর ভিত্তি করেও কিন্তু আমরা দ্রবণকে তিনটে ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড দ্রবণ, একটা হচ্ছে ভাসমান অবস্থা। এই তিনটে দ্রবণ খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা প্রকৃত দ্রবণ নিয়ে আগের দিন পড়েছি, আজকে আমরা কলয়েড দ্রবণ নিয়ে পড়ব। তাহলে কলয়েড দ্রবণটা দেখো, ঠিক আছে। এবারে কলয়েড দ্রবণ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এটা মুছে দিলাম। এখান থেকে বোঝার কিছু সমস্যা আছে বলো? সমস্যা থাকলে বলো, বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম নেই তো? তাহলে কলয়েডে যাচ্ছি। না যাবো, দেরি আছে, 8:25 করে। স্কুলে কি আছে? এই 11, 12 তো আমাদের নাই, 10 পর্যন্ত আছে। আচ্ছা দেখো, এটা বলছি কলয়েড দ্রবণ নিয়ে তাহলে পড়ো। কলয়েড দ্রবণের মধ্যে দেখতে গেলে দেখো, একটা যখন আমরা কলয়েড দ্রবণকে নিব তখন আমরা পরিষ্কারলি এখানে দুটো দশা বুঝতে পারবো। দুটো জিনিস বোঝা যায় তো। আমি কি বললাম যে কলয়েড দ্রবণের দশা আলাদা হবে, দশা দিয়ে কি হয়েছে তাহলে প্রকৃত দ্রবণ হয়ে যাবে। তাহলে দশা আলাদা বুঝতে পারবো আমরা। 1 গ্লাস দুধকে নাও, তুমি তো বুঝতে পারো দুধের মধ্যে জলটা আছে, বোঝা যায়। আর দুধের যে সাদা কণাগুলো ভেসে বেড়েছে সেটাও বোঝা যায় তো। তাহলে দুটো দশাকে আলাদা করে আমরা যখন বুঝতে পারবো তখন সে হবে কলয়েড দ্রবণ। কিন্তু আবার কি বললাম যে দুধ থিতিয়ে পড়ে না, দুধ থেকে কণাগুলোকে আলাদা থিতিয়ে পড়ে না। তাহলে এই হচ্ছে তাহলে কলয়েড দ্রবণে তাহলে দুটো অংশ আমরা দেখতে পাই। একটা হচ্ছে বিস্তৃত দশা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। বিস্তৃত দশা। আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা কোনটা? ওই যে বললাম, ধরো আমি ভাতের ফ্যানের কথা বলি। ভাতের ফ্যানের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? তোমরা বলো। জল আর কার্বোহাইড্রেট ছেড়ে দাও, সাধারণভাবে বলো ভাতের কণা বা চালের কণা, ঠিক আছে। তাহলে দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে জল, এটার মধ্যে কম্পোনেন্ট কি আছে? জল। আর একটা আছে কি? ভাতের কণা, জল আর ভাতের কণা। তাহলে এই জিনিস বলো তো, ভাতের কণার মধ্যে জলটা ঘুরে বেড়াচ্ছে না জলের মধ্যে ভাতের কণা ঘুরে বেড়াচ্ছে? জলের মধ্যে ভাতের কণা ঘুরে বেড়াচ্ছে। তাহলে জলের মধ্যে যেহেতু ভাতের কণা ঘুরে বেড়াচ্ছে, তাহলে জলটাকে আশ্রয় করে সে ঘুরে বেড়াচ্ছে। তাহলে যাকে আশ্রয় করে সে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম। মাধ্যমকে আশ্রয় করেই তো সবাই ঘুরে বেড়ায়, আমরা মাধ্যমকে অবলম্বন করেই তো কোনো জায়গাতে যাই, তাই তো। তাহলে যে মাধ্যমকে আশ্রয় করে কোনো একটা কণা ঘুরে বেড়াচ্ছে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে এখানে বিস্তার মাধ্যম কি? জল। বুঝতে পারলে? আর যে মাধ্যমটা ঘুরে বেড়াচ্ছে, মানে যে মাধ্যমটা ওই মাধ্যমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সে হচ্ছে বিস্তৃত দশা। যে দশাটা ঘুরে বেড়াচ্ছে, কে ঘুরে বেড়াচ্ছে? ভাতের কণাগুলো তো ঘুরছে, আমরা দেখতে পাই ভাতের কণা ঘুরছে, জল ঘুরছে দেখতে পাই ভাতের কণা। তাহলে এখানে হচ্ছে ভাতের কণা হচ্ছে বিস্তৃত দশা। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট, বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি। অসুবিধা নেই, বোঝা গেছে? বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের উপর নির্ভর করে কলয়েডকে কয়েকটা বিশেষ শ্রেণীতে ভাগ করা যায়। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন একটা আসবে। একদম ছকটা করবে, ছকটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তার আগে বুঝিয়ে দিচ্ছি আলোচনা করে। বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের উপর ডিপেন্ড করে কলয়েডকে বিশেষ কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়, যেখান থেকে একটা মাস্ট এমসিকিউ কোশ্চেন আসে, একদম শিওর। যেমন ধরো আমি কি বললাম, এটা বিস্তার মাধ্যম, এটা হচ্ছে বিস্তার মাধ্যম।
মাধ্যম, এদিকে লিখলাম, এদিকে বিস্তৃত দশা, এটা লিখলাম কি বিস্তৃত দশা, বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম, আচ্ছা এখানে আমি একটু যেহেতু ওদের নাম দিব তার জন্য এটা একটু কাছে লিখে দিই, এখানে হচ্ছে বিস্তৃত দশা, এটা হচ্ছে নাম, তাহলে নাম কি হবে? কি বললাম, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের উপর নির্ভর করে কলয়েডকে শ্রেণীভাগ করছি। তাহলে বিস্তার মাধ্যম, ধরো বিস্তার মাধ্যম কঠিন, বিস্তার মাধ্যম কঠিন আছে, মানে যে মাধ্যমটা সেই মাধ্যমটা যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো অবশ্যই কঠিন, ঠিক আছে। আর বিস্তৃত দশাটা আছে তরল, বিস্তৃত দশাটা হচ্ছে তরল, তাহলে তরল বিস্তৃত দশাটা কঠিনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হবে তোমার, সেটা বলা হচ্ছে সল, সল বলা হবে, ঠিক আছে, কি বলা হয়? সল। লিখুন। বুঝতে পারলাম না। আচ্ছা এটাকে অ্যামালগাম উদাহরণ হচ্ছে, অ্যামালগাম আমি দিলাম, অ্যামালগাম উদাহরণ দিলাম, যেমন ধরো আমি কথাই বলছি উদাহরণ দিই, যেমন সোডিয়াম অ্যামালগাম NaH, এখানে সোডিয়াম ধাতুর মধ্যে সামান্য পরিমাণ মার্কারি তরল, তো পারদ তরল নয়, হ্যাঁ। সোডিয়াম ধাতুর মধ্যে সামান্য তরল মানে যদি মার্কারি বা পারদ মিশিয়ে দিই তাহলে সেটা কঠিন আর তরল বিশ্লেষণ ও কঠিন বিস্তার মাধ্যম তৈরি করবে, যেটা হচ্ছে অ্যামালগাম উদাহরণ, ঠিক আছে। এইবারে ধরো এইটা করে দিলাম তরল, বিস্তার মাধ্যম তরল, বিশ্লেষণ আমি করে দিচ্ছি কঠিন, মানে কঠিনটা ঘুরে বেড়াচ্ছে তরলের মধ্যে, কঠিনটা কোথায় ঘুরে বেড়াচ্ছে? তরলের মধ্যে, তখন তাকে বলবো সল, ঠিক আছে। দুটোই তরল, এটাও তরল কঠিন। এটাও তরল, তখন তাকে বলবো ইমালশন। হ্যাঁ তেন ছিল একটু ইমালশন, ঠিক আছে। হ্যাঁ ওই কোলটি ছিল সল জেল ইমালশন, সল জেল ইমালশন, ঠিক আছে। এবারে এটাকে আমরা অনেক সময় জেলও বলতে পারি, জেলও বলতে পারি, উপরটাকে জেলও বলতে পারি, কঠিনের মধ্যে যে তরলটা ঘুরে বেড়ায় জেল বলতে পারে। উদাহরণ কি? বাটার, মাখন, মাখনটা ভালো করে দেখবে, মাখনের মধ্যে বেশিরভাগ অংশ কি থাকে? কঠিন, ঘুরে বেড়াচ্ছে তরলটা, সেটা হচ্ছে কি হবে? জেল। উদাহরণটা হচ্ছে অ্যামালগাম, জেল, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ কি বলছো বলো? আচ্ছা দেখো এবারে যদি গ্যাস চলে আসে, ঠিক আছে, ধরো গ্যাসের মধ্যে বিস্তার মাধ্যমটা গ্যাস, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে? তরল। গ্যাসের মধ্যে তরলটা ঘুরে বেড়াচ্ছে, উদাহরণ কি বলো? এগুলো পরীক্ষা আছে। গ্যাসের মধ্যে তরলটা ঘুরে বেড়াচ্ছে, উদাহরণটা কি? কুয়াশা। গ্যাসের মধ্যে তরল ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওটাকে বলবো এরোসল, এরোসল, ঠিক আছে। এই উদাহরণগুলো তোমরা দেখবে, এই ছকটাতে একটা কিন্তু কোশ্চেন পরীক্ষা আসবে, ঠিক আছে। হ্যাঁ ছকটায় দেওয়া আছে, মুখস্থ করে নেবে, ওটা ইয়ের কিছু নেই, বুঝা গেছে। টাইপগুলো আমি বলে দিলাম। বললো কেমন প্রশ্ন আসবে এখান থেকে, বললো যে কুয়াশা কি ধরনের কোলয়েডের উদাহরণ, বুঝা গেছে। বললো যে তোমাকে দুধটা কি ধরনের কোলয়েডের উদাহরণ, বললো যে ধোঁয়াটা কি ধরনের কোলয়েডের উদাহরণ, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমি পরবর্তী অংশে যাচ্ছি। হ্যাঁ এটা তাহলে ছকটা তোমরা একটু করে নেবে, বুঝতে পারলে? এরপরে দেখো এই ছকটা থেকে মাস্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসবে। এইবারে দেখো আমি বলে দিচ্ছি, এবারে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেটা কি? কোলয়েডের তো আমি শ্রেণীভাগ করলাম, বিস্তার মধ্যে বিশ্লেষণ নির্ভর করে। এবার বিস্তার মধ্যে প্রতি আকর্ষণের উপর নির্ভর করে দুটো ভাগ করা হয়। যেমন ধরো একটা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েড, দ্রাবক আকর্ষী কোলয়েড, আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড। দ্রাবক বিকর্ষী কোলয়েড কথাটার মধ্যেই ব্যাপারটা আছে। দ্রাবক আকর্ষী মানে কি? দ্রাবককে আকর্ষণ করছে, কাকে আকর্ষণ করবে? দ্রাবককে আকর্ষণ করে যে কোলয়েড মাধ্যমে দ্রাবকের প্রতি আকর্ষণ থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েড। তাহলে একটা কথা বলো তো, তাহলে এই কোলয়েডটা দ্রাবক আকর্ষী কোলয়েডটা স্থায়ী হবে না অস্থায়ী হবে?
স্থায়ী হবে, আকর্ষিত হবে। আকর্ষণটা কি হবে? স্থায়ী হবে। কারণ সে নিজে হ্যাঁ, কারণ আকর্ষণ করছে তো। যদি আকর্ষণ না করে তাহলে তো সে তৃতীয় পড়বে। তাহলে যেখানে দ্রাবকের প্রতি আকর্ষণ থাকবে সেই কোলয়েডটা স্থায়ী হবে। তাহলে দ্রাবক আকর্ষী কোলয়েড সবসময় স্থায়ী হবে। স্থায়ী। এটা কোন ধরনের কোলয়েডগুলো দ্রাবক আকর্ষী হয় দেখো, খুব ইম্পর্টেন্ট। অর্গানিক কোলয়েডগুলো বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবক আকর্ষী হয়, এটা মাথায় রাখবে। অর্গানিক কোলয়েড, যে কোলয়েডগুলো জৈব হয় সেগুলো হচ্ছে দ্রাবক আকর্ষী হয়। যেমন ধরি স্টার্চ, গাম, জিলেটিন, ঠিক আছে, হিমোগ্লোবিন, এগুলো সব হচ্ছে স্থায়ী হয়। হিমোগ্লোবিন আমাদের হচ্ছে একটা কোলয়েড, মানুষের রক্ত একটা কোলয়েড দ্রবণ। আচ্ছা বলো তো, মানুষের রক্ত কোলয়েড দ্রবণ না হলে আমরা বাঁচতে পারতাম? কেন বাঁচতে পারতাম? কোলয়েড দ্রবণ না হলে অন্য দ্রবণ হলে অসুবিধা কিছু। যদি কোলয়েড দ্রবণ না হতো, মানুষের রক্তটা প্রকৃত দ্রবণ হতো, তাহলে অসুবিধা কি হতো? অনেক অসুবিধা হতো। স্যার খাদ্যের মানে জল আর রক্ত বুঝতেই পারতাম। জল রক্ত বোঝা নয়, যদি মানুষের রক্ত যদি কোলয়েড দ্রবণ না হতো তাহলে কিডনি ডায়ালিসিস করতে পারতাম না। হ্যাঁ, ওইটাই একদম। ওর মধ্যে কি আছে বলতো? কিডনির মধ্যে সেলোফেন পর্দা আছে। আমরা অভিসরণ পড়ালাম না? অভিসরণের মধ্যে কি হয়, যে প্রকৃত দ্রবণের কণাগুলি চলে যায়, রক্তের কণা পেরোতে পারবে না। কি যাবে? দূষিত ইউরিয়া, ইউরিক অ্যাসিডের প্রকৃত দ্রবণের কণাগুলো পেরিয়ে যাবে, কিন্তু কোলয়েড দ্রবণের কণা পেরোতে পারবে না। তাহলে ডায়ালিসিস হবে। যেটা বলছিলাম যে মানুষের রক্ত একটা কোলয়েড দ্রবণ উদাহরণ। কোলয়েড দ্রবণ না হলে যেমন কিডনি ডায়ালিসিসে অসুবিধা হতো, তেমন কোলয়েড দ্রবণ না হলে কিছু দ্রাবক আকর্ষী কোলয়েড না হলে সেটা তৃতীয় পড়তো। কোলয়েড দ্রবণের মধ্যে কণাগুলো কোনো তৃতীয় পড়ে কি? পড়ে না। তার জন্য আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। দ্রাবক বিকর্ষী কোলয়েড করলো সমস্ত ইনঅর্গানিক কোলয়েড, যেগুলো হচ্ছে ইনঅর্গানিক সেগুলো হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড। ইনঅর্গানিক কোলয়েড কোনগুলো? যেমন ধরো এই প্রথমে যেমন ধরো ফেরিক হাইড্রোক্সাইড কোলয়েড। ইনঅর্গানিক কম্পাউন্ড দেখে চিনতে পারবে না? ইনঅর্গানিক অর্গানিক দেখে চিনতে পারবে না? আর্সেনিক সালফাইড সল্ট, AS2S3, আর্সেনিক সালফাইড সল্ট, এগুলো সব হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড। যে কোলয়েডগুলো ইনঅর্গানিক মানে অজৈব সেগুলো সব দ্রাবক বিকর্ষী হয়, যেগুলো দ্রাবক আকর্ষী সেগুলো সব কিন্তু জৈব পদার্থ হয়, অর্গানিক কম্পাউন্ড হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। এই যে দ্রাবক আকর্ষীকে আমরা দ্রাবকটা যখন জল হবে তখন তাকে বলবো হাইড্রোফিলিক কোলয়েড। আর যখন ওটা জলের প্রতি আকর্ষণ থাকবে না তখন তাকে বলবো হাইড্রোফোবিক কোলয়েড। জল বিকর্ষী কোলয়েড, জল আকর্ষী কোলয়েড। একই রকম দ্রাবক আকর্ষীটাকে আমরা বলবো জল আকর্ষী বা হাইড্রোফিলিক। যখন মাধ্যমটা জল হয়ে যাবে এটাকে বলবো দ্রাবক বিকর্ষীটাকে বলবো জল বিকর্ষী বা হাইড্রোফোবিক, যখন সেটা জলের প্রতি বিকর্ষণ থাকবে। ঠিক আছে? মানে মাধ্যমটা জল থাকলে ওই জলের প্রতি বিকর্ষণ থাকবে, তখন হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক হয়েছে। তাহলে এই হলো কোলয়েডের শ্রেণীবিভাগ। কোলয়েডের শ্রেণীবিভাগটা বুঝা গেছে, অসুবিধা নাই। এরপরে কোলয়েডের শ্রেণীবিভাগের পরে এটা করে আরে দেখো কোলয়েডের এই যে আমি একটা বললাম যে দ্রাবকের উপর নির্ভর করে শ্রেণীবিভাগ, এবার অণুর উপর নির্ভর করে কোলয়েডের শ্রেণীবিভাগ হয়। অণুর উপর নির্ভর করে কোলয়েডকে তিনটা ভাগ করা যায়, ভালো করে বুঝে দেবে, খুব সহজ জিনিস। একটা হচ্ছে বহু আণবিক কোলয়েড, বহু আণবিক, ঠিক আছে? বহু আণবিক মানে অনেকগুলো অণু নিয়ে আসে। একটা হচ্ছে সংযোজিত বা অ্যাসোসিয়েটেড, সংযোজিত। আর একটা হচ্ছে বৃহৎ আণবিক, খুব সোজা। এটা হচ্ছে বহু আণবিক কোলয়েড মানে অনেকগুলো অণু। বহু আণবিক কথাটা মানে কি? অনেকগুলো অণু একসঙ্গে থাকবে দিয়ে কোলয়েড গঠন করবে। ঠিক আছে? আর বৃহৎ আণবিক মানে একটাই অণু থাকবে, একটি বড় অণু, বলতে পারি একটি বড় অণু। বৃহৎ আণবিক এটা হচ্ছে অনেকগুলো অণু, সহজেই বুঝতে পারবে, অনেকগুলি অণু। আর এটা অনেকগুলো অণু কিন্তু সংযোজিত, অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকবে, অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এখন তোমরা বলতে পারো এখানেও অনেকগুলো অণু আছে, এখানেও অনেকগুলো অণু আছে, ডিফারেন্স কি? হ্যাঁ, এখানেও অনেকগুলো অণু মানে অনেকগুলো, যেমন ধরো ইনঅর্গানিক গুলো বেশিরভাগ ক্ষেত্রে ইনঅর্গানিকের অনেকগুলো অণু একসঙ্গে থাকতে পারে। যেমন ধরো আমি বললাম যে আর্সেনিক সালফাইড সল্ট, ঠিক আছে? এই সল্টটা আমার বহু আণবিক মানে অনেকগুলো আর্সেনিক সালফাইড সল্ট একসঙ্গে আছে, তাহলে একটা কোলয়েড কণা তৈরি করেছে। অ্যাসোসিয়েটেড আছে, এরা সব সময় একসঙ্গে থাকবে,
ব্যাপারটা বুঝতে পারলে? পার্থক্যটা দেখো, এটা যেন গুলিয়ে না যায়, পরীক্ষার সময় ভুল হয়ে এটা। সংযোজিত আর বহুআণবিকটা গুলিয়ে যায়, যেন না অসুবিধা হয়। দেখো বহুআণবিকে আমি কি বললাম, অনেকগুলো অণু একসঙ্গে থাকবে, বহুআণবিক। সংযোজিত কি বললাম, এখানেও অনেকগুলো অণু থাকবে, কিন্তু পার্থক্য কি, এরা যে কোনো অবস্থায় একসঙ্গে থাকবে, মানে যে কোনো গাঢ়ত্বে। বহুআণবিকটা হচ্ছে এটা যে কোনো গাঢ়ত্বে, যে কোনো গাঢ়ত্বে এরা একসঙ্গে থাকবে, যে কোনো গাঢ়ত্বে এরা একসঙ্গে থাকবে। বুঝতে পারলে? বহুআণবিকটা যে কোনো গাঢ়ত্বে একসঙ্গে থাকবে, কিন্তু সংযোজিত বা অ্যাসোসিয়েটটা একটা নির্দিষ্ট গাঢ়ত্বে সংযোজিত হবে, নির্দিষ্ট গাঢ়ত্বে এরা একত্রিত হবে, সব সময় নয়। ধরো তুমি 5টা অণু দিয়েছো, খুব ইম্পর্টেন্ট উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ আছে। যেমন সাবানকে যখন জলে গুলে দেওয়া হয়, ঠিক আছে, তুমি প্রথমে সার্ফের 2টো কোণা এক মগ জলে ফেলে দাও, কোনো ফেনা উৎপন্ন হবে? আরো একটু দিয়ে দাও, হবে? একটু মিনিমাম পরিমাণ দিলে তারপরে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে সাবান একটা নির্দিষ্ট গাঢ়ত্বে কিন্তু ফেনা তৈরি করছে, তার জন্য সাবানটা সব গাঢ়ত্বে করছে না, তাই জন্য সাবান যে অ্যাসোসিয়েটেড ক্লোরাইড, মানে যে কোনো ধরনের সার্ফ বা ডিটারজেন্ট এরা হচ্ছে অ্যাসোসিয়েটেড ক্লোরাইড তৈরি করে, একটা নির্দিষ্ট গাঢ়ত্বে তারা একত্রিত হয়, তারা হচ্ছে সংযোজিত ক্লোরাইড। কিন্তু এরা সব গাঢ়ত্বেই এরা একত্রিত হবে, বুঝে গেছে? তার জন্য এরা হচ্ছে বহুআণবিক ক্লোরাইড। আর এরা কি বৃহদাণবিক, এখানে একটাই বড় অণু থাকবে, একটা বড় অণু অনেক বড় অণু তো হয়ে যাবে, সেই জল থেকে পৃথক হবে না, এটা হচ্ছে মানে বৃহদাণবিক ক্লোরাইড। ম্যাক্রোমলিকুলার ক্লোরাইড, মাইক্রোমলিকুলার ক্লোরাইড, অ্যাসোসিয়েটেড ক্লোরাইড, 3টা ক্লোরাইডের শ্রেণীবিভাগ, পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে এখানে তোমরা বলতে পারো যে সাবান, কি বললাম, সাবান একটা নির্দিষ্ট গাঢ়ত্বে ফেনা তৈরি করলো, নির্দিষ্ট গাঢ়ত্বে, যে নির্দিষ্ট গাঢ়ত্বে সাবান ফেনা তৈরি করছে সেই গাঢ়ত্বটাকে বলে যে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেই গাঢ়ত্ব বলে যে সিএমসি, ক্রিটিক্যাল মিসেলিয়ার কনসেন্ট্রেশন। সিএমসি, ক্রিটিক্যাল মিসেলিয়ার কনসেন্ট্রেশন। বললো যে সাবান, তো আমি কি বললাম, একটা নির্দিষ্ট গাঢ়ত্বে সাবান ফেনা তৈরি করছে, মানে ক্লোরাইড কণা গঠন করছে। তাহলে সাবানকে একটু জলে দিলে সে ফেনা হবে না, হবে কি? তুমি মাত্র 1 চামচ দিয়ে দাও, ফেনা হবে? ছোট ধরো আমি টিস্পুনে একটা ছোট 4 চামচে 1 চামচ সাবান গুলো দিয়ে দিলাম 1 বালতি জলে, কোনো ফেনা হবে? হবেই না। তাহলে ওই সামান্য পরিমাণ দিলে সে ফেনা হচ্ছে না, মানে ওই কম গাঢ়ত্বে সে একত্রিত হতে পারছে না, কিন্তু একটু বেশি করে দিয়ে দাও, দেখবে একত্রিত হয়ে গেল, মোটামুটি এতটা দিয়ে দিলে একত্রিত হয়ে গেল। তাহলে মানে তারা একটা নির্দিষ্ট গাঢ়ত্বে তারা ক্লোরাইড দ্রবণ তৈরি করতে পারছে, মানে সংযোজিত হতে পারছে। তাহলে সেই নির্দিষ্ট গাঢ়ত্বটাকে বলা হচ্ছে ওই ডিটারজেন্টের বা ওই ক্লোরাইড দ্রবণের সিএমসি বা ক্রিটিক্যাল মিসেলিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? সংকটীকরণ গাঢ়ত্ব বা মিসেলিকরণ গাঢ়ত্ব, এটাকে বলা হচ্ছে মিসেলিকরণ গাঢ়ত্ব। মিসেলিকরণ গাঢ়ত্ব ইংরেজি ভালো শোনায় সিএমসি, ক্রিটিক্যাল মিসেলিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? এবং এই গাঢ়ত্বে তারা যেরকম বড় অণু তৈরি করছে তাকে বলা হচ্ছে মিসেল ফরমেশন বা মিসেল অণু। বুঝা গেছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মিসেলিকরণ গাঢ়ত্ব কি, সিএমসি কি, আগে আসতো, ঠিক আছে? কারা গঠন করে? তাহলে অ্যাসোসিয়েটেড ক্লোরাইডগুলো গঠন করে, ঠিক আছে? সবাই কিন্তু পারে না। আর এরা কি বৃহদাণবিক কি, ধরো একটা বড় স্টার্চের অণু আছে, বা বড় একটা গামের মানে স্টার্চ গাম বা জিলেটের অণু আছে, এগুলো অর্গানিক অণু। জৈব পদার্থগুলো কি হয়, জৈব পদার্থগুলো অনেক এরকম বড় হয় না, যেমন সাবান, সিডোবলের এরকম হয়। ধরো আমি একটা অনেক বড় জৈব অণু, এরকম হয় অনেক বড় জৈব অণু না, এখানে ধরো একটা হাইড্রোকার্বন চেন আছে, এটা অনেক বড় জৈব অণু। তাহলে এত বড় জৈব অণুগুলো একটা অণুই ক্লোরাইড গঠনের জন্য যথেষ্ট। অনেক যদি বড় হয় সে তো জলের সঙ্গে মিশে থাকবে, সে জল থেকে তো আলাদা হবে না, কারণ সে অনেক বড় হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে যে ক্লোরাইড অণুটা গঠন করবে তাকে বলবো আমি বৃহদাণবিক ক্লোরাইড, বুঝা গেছে? বা তাকে বলবো ম্যাক্রোমলিকুলার ক্লোরাইড। 3টে প্রকার ক্লোরাইড খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বহুআণবিক ক্লোরাইড কি, সংযোজিত ক্লোরাইড কি, বৃহদাণবিক ক্লোরাইড। উদাহরণ কি, বহুআণবিক ক্লোরাইড কারা হয় বহুআণবিক? ইনঅর্গানিক, অজৈবগুলো। বৃহদাণবিক কারা হয়? জৈবগুলো। তুলনা করে মনে রাখবে, সহজে মনে থাকবে। বহুআণবিক কারা হয়? ইনঅর্গানিক গুলো। বৃহদাণবিক কারা হয়? অর্গানিক গুলো। সংযোজিত কারা হয়? সাবান, ডিটারজেন্ট। এরা জৈব অণু, কিন্তু সাবান ডিটারজেন্ট টাইপের যেগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু মিসেল গঠন করে বা মিসেলিকরণ গাঢ়ত্ব তৈরি করে। বুঝা গেছে? এই হচ্ছে ক্লোরাইডের শ্রেণীবিভাগ, তাদের কণার আকার উপর নির্ভর করে শ্রেণীবিভাগ। বিভিন্ন ওষুধের আছে। আর ওই ধর্মগুলো
আচ্ছা, কলয়েডের এবার প্রস্তুত প্রণালী, খুব ইম্পর্টেন্ট। কলয়েডের প্রস্তুতি, কলয়েডের প্রস্তুতির মূলত তিনটে পদ্ধতি আছে। দেখো বুঝে দেখো, সিম্পল পদ্ধতি। প্রথম পদ্ধতি কি? ফার্স্ট পদ্ধতি হচ্ছে যেটাকে আমরা বলছি বিভাজন পদ্ধতি। এটা খুবই সোজা জিনিস, এটা তোমরাও পারবে। বিভাজন পদ্ধতি, বিভাজন পদ্ধতি মানে ধরো একটা পাত্রের মধ্যে তুমি কোনো একটা দ্রাবক নিলে, দ্রাবক নিয়ে কলয়েড কণা, এখানে ধরো একটা বড় কলয়েড কণা আছে, সেটাকে ঝাঁকিয়ে বিভাজিত করে দিলে, মানে এমন ঝাঁকুনি দিলে যাতে সেটা খণ্ড খণ্ড হয়ে গেল, তাহলে সে আর থিতিয়ে পড়তে পারবে না। যেমন ধরো, আমি একটা সোজা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো আমি বলে দিচ্ছি যে অনেক সময় কি হয়, যে অনেক সময় কি টিউবওয়েলের জলে আয়রন থাকে, কয়েকদিন রেখে দিলে দেখবে নিচে সাদা, নিচে ব্রাউন কালার অধক্ষেপ পড়ে যায়। তাহলে সেটা কিসের অধক্ষেপ? ওই যে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ, FeOH অধক্ষেপ। ঠিক আছে, ওটাকে ঝাঁকিয়ে দিলে দেখবে আবার জলের সঙ্গে মিশে গেল। তাহলে এটা কি শুধু ঝাঁকুনি, বা এটাকে বলা হচ্ছে কি বিভাজন পদ্ধতি, মানে কলয়েড কণাগুলোকে আলাদা করে ভেঙে দেওয়া। এটা সোজা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা তোমাদের পরীক্ষায় খুব আসে, সেকেন্ড পদ্ধতি হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। সেকেন্ড পদ্ধতি হচ্ছে পেপটাইজেশন, খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি। অপলয়ন পদ্ধতি, এটাকে বাংলাতে বলা হচ্ছে অপলয়ন, পেপটাইজেশন বা অপলয়ন। এই জিনিসটা কি জিনিস? অপলয়নটা কি জিনিস? অপলয়নটা বলছে যদি কোনো আমরা তড়িৎ বিশ্লেষ্য যোগ করে, কোনো পদার্থ যোগ করে, যদি ওই কলয়েড কণাগুলোকে সদ্য অধক্ষিপ্ত কলয়েড কণাকে আবার কলয়েড কণায় পরিণত করতে পারি। আমি এক্ষুনি কি বললাম? এখানে ধরো ফেরিক হাইড্রোক্সাইডের কণা আছে, ফেরিক হাইড্রোক্সাইডের কণা থিতিয়ে পড়েছে। কি বললাম? যে নলকূপের জলকে দুদিন তুমি রেখে দাও, নিচে যদি সেটা আয়রন কোয়েটেড যদি হয়, আয়রন যদি থাকে, তাহলে নিচে ফেরিক হাইড্রোক্সাইডের কণাগুলো দেখতে পাওয়া যায় ব্রাউন কালারের। তাহলে সেটা অধক্ষিপ্ত হয়ে গেছে। অথচ তুমি যখন জলটা এনেছিলে তখন ছিল এরকম কিছু, তখন তাহলে এই কণাটা এলো কোথা থেকে? ও তো আর আকাশ থেকে আসেনি, সে জলের মধ্যেই ছিল। তাহলে জলের মধ্যেই ছিল, কিন্তু তখন আমরা তাকে দেখতে পাইনি। কেন? কারণ সে তখন কলয়েড দ্রবণ রূপে ছিল। কিছুদিন পর যখন টাইম গেছে, তখন এই কণাগুলো অধক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তখন ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ তুমি যোগ করলে কি? ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করে ঝাঁকালে সঙ্গে সঙ্গে অধক্ষেপগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। মানে কি হবে না, সে আবার দ্রবণে চলে আসবে। এটাকেই বলা হচ্ছে পেপটাইজেশন বা অপলয়ন। সদ্য অধক্ষিপ্ত কলয়েড কণাকে পুনরায় কোনো একটা পদার্থ যোগ করে পুনরায় কলয়েড দ্রবণে পরিণত করার পদ্ধতি হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। ঠিক আছে, এখানে যাকে যোগ করা আছে তাকে বলবো পেপটাইজিং এজেন্ট। একে বলেছে পেপটাইজিং এজেন্ট। যে এজেন্ট যোগ করে, যে পদার্থটা যোগ করে ওই কলয়েড কণাকে, মানে অধক্ষিপ্ত কলয়েড কণাকে আবার কলয়েডে পরিণত করা হচ্ছে, তাকে বলা হচ্ছে পেপটাইজিং এজেন্ট। ঠিক আছে, এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে পেপটাইজেশন। এই পদ্ধতি কি বলা হচ্ছে? পেপটাইজেশন। তাহলে পেপটাইজেশন কিন্তু একটা কলয়েড তৈরির পদ্ধতি। কলয়েড থেকেই কলয়েড তৈরি। কোনো কারণে কলয়েড কণা নষ্ট হয়ে গেছিলো, জমা পড়ে গেছিলো, সেটাকে আমি একটা নির্দিষ্ট পেপটাইজিং এজেন্ট যোগ করে তাকে আবার কলয়েডে পরিণত করলাম। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে পেপটাইজেশন বা অপলয়ন। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসে। পরীক্ষায় কি কোশ্চেন আসে? যে সদ্য অধক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণকে FeCl3 দ্রবণ যোগ করে ঝাঁকালে কি ঘটে, এটাকে আসতো। ঠিক আছে, এবার এখন কি আসবে? এখন আসবে যে ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণের কণাকে তুমি পেপটাইজেশন পদ্ধতিতে কোন পেপটাইজিং এজেন্ট যোগ করা? ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করা। এখন এটা আসবে। এখন MCQ কোশ্চেন হচ্ছে, আগে আসতো কি পেপটাইজেশন কি, ফেরিক হাইড্রোক্সাইড FeCl3 যোগ করে ঝাঁকালে কি ঘটবে, কেন ঘটবে। বুঝে গেছে? তাহলে এই হলো পেপটাইজিং 2 নম্বর। 3 নম্বর একটা আছে কি কনডেন্স মেথড, যেটা হচ্ছে কনডেন্স মেথড। আর এটা হলো কনডেন্স মেথড, যে মেথডের সাহায্যে আমরা কলয়েড কণা করতে পারবো। কেমন করে করতে পারবো না, খুব ইম্পর্টেন্ট, একটা ভালো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিও আছে। এখানে একটা পাত্র রেখেছি। ঠিক আছে, শুনো, এই দেখো পাত্র রেখেছি। এই পাত্রের মধ্যে দুটো চেম্বার করে দিয়েছি। কি করা আছে? দুটো চেম্বার। ঠিক আছে, মানে পাত্রের মধ্যে একটা পাত্র। ঠিক আছে, এইখানে একটা রেখেছি, বা আচ্ছা এখানে থাক, এখানে বরফ রাখা আছে। পাত্রে কি রাখা আছে? এখানে বরফ রাখা আছে। ঠিক আছে, এবার এখানে একটা তড়িৎদ্বার রেখেছি, ধরো একটা মেটাল তড়িৎদ্বার, সোডিয়াম তড়িৎদ্বার। ঠিক আছে, এখানে হাই ভোল্টেজ আরোপ করা হয়েছে, হাই ভোল্টেজ তড়িৎ। যে হাই ভোল্টেজ তড়িৎ দিব, ধরো এটা সোডিয়াম তো ওই তড়িৎদ্বার। এখানে আমি
আমি তীব্র নেগেটিভ তড়িৎ দ্বারা দিয়ে দিলাম, মানে হাই ভোল্টেজ আরোপ করলাম। তাতে কি হবে, অতিরিক্ত তড়িতের প্রভাবে সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে সোডিয়ামগুলো কি হবে, গ্যাসীয় প্লাস আয়নে পরিণত হবে, Na প্লাস হয়ে যাবে। হয়ে যাবে না, হবে না? হবে না, সে তো মেটাল থেকে বেরানোর চেষ্টা করবে, কারণ ওখানে ভোল্টেজ দিচ্ছি আমরা। তাহলে যে বেরিয়ে গেল সেইখানে দ্রবণে চলে আসবে, হ্যাঁ দ্রবণে চলে আসবে, এটা গ্যাসীয় অবস্থায় আসছে। আবার এখানে এখানে বরফ দেওয়া আছে, তাহলে সেই দ্রবণগুলো কি হবে, তখন যত Na প্লাস আয়ন বেরাবে তখন সেগুলো কি বরফের সংস্পর্শে জমে যাওয়ার চেষ্টা করবে। মানে হঠাৎ করে গ্যাসীয় সোডিয়ামটা ঠান্ডা পেয়ে যাওয়ার জন্য কি হবে, একটা নির্দিষ্ট মানে সলিড কোণায় পরিণত হবে, হবে না? সেই সলিড কোণাটা তখন এই জলের মধ্যে ভাসতে থাকবে। এটাকে বলা হচ্ছে কলয়েড কোণা পরিণত করার একটা পেপটাইড, মানে তোমার একটা বেডিক আর্ক পদ্ধতি, বেডিক আর্ক পদ্ধতি, ঠিক আছে, বা যেটা কন্ডেন্স পদ্ধতি বলা হয়, যেটাতে আমার যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে কলয়েড কোণায় পরিণত করা হয়। 3টা পদ্ধতি কলয়েড তৈরি করা হয়। কলয়েডের আসল জিনিসগুলো পরের দিন হবে, এটা কলয়েডের প্রাথমিকটা হলো। কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই কি হলো?